আসসালামু আলাইকুম, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এইভাবে ক্লাস আর কতদিন হবে বলো তো? এইভাবে ক্লাস তো আর ভালো লাগে না। ইয়েস স্যার। স্যার ভ্যাকসিন দিলে নাকি অফলাইন ক্লাস হবে স্যার? হ্যাঁ, তোমাদের কি ওই যে ভ্যাকসিন, যে চায়নার যে ভ্যাকসিন দিতেছে স্টুডেন্টদেরকে, ওটা কি তোমাদের, তোমরা তো পাবো এটা, তাই না? জি জি স্যার। স্যার। স্যার এখন স্যার সরকারি মেডিকেলে দিচ্ছে, পরে স্যার প্রাইভেট মেডিকেলে দিবে। যাক, এটা তাড়াতাড়ি হয়ে গেলেই হয়। এইভাবে ক্লাস নিয়ে আসলে ইফেক্টিভও হয় না, ভালোও লাগে না। ক্লাস নেওয়ার যে মজা সেটা পাওয়া যায় না এটাতে। স্যার ফোনের দিকে তাকায় থাকতে থাকতেও স্যার চোখ ব্যথা হয়ে যায়। হ্যাঁ সেটাই। তোমাদের পরীক্ষা দেওয়ার কথা কবে? স্যার নভেম্বরের তো ছিল, কিন্তু যেহেতু এখনো ফাইনাল প্রফি হয় নাই, আমাদেরটা কবে হবে কে জানে। তোমাদের এই সামনে যে নভেম্বর, ওইটাতে শিডিউল ছিল তোমাদের, তাই তো? ইয়েস স্যার। যদি সবকিছু শুরু হয়ে যায় তাহলে খুব একটা দেরি হবে না, পটপট করে পর পর পরীক্ষা নিয়ে নিবে। স্যার 1.5 বছরের কোর্স স্যার 1 বছরের চেয়ে কম হয়ে যাবে স্যার? 1.5 বছরের কোর্স তো, ফিফথ ইয়ারটা তো। জি স্যার। হ্যাঁ স্যার আমরা তো স্যার পরীক্ষা দিলাম স্যার, মাত্র এই যে ফেব্রুয়ারিতে আমরা পরীক্ষা শেষ হয়েছে আমাদের। ও আচ্ছা, তোমাদের তো আবার এইখানে আবার একটা ঝামেলা পড়ে গেছে। হ্যাঁ, না ওটা আমরা তো করবে না। 1.5 স্যার বছরের আমরা কোর্স তো 1 বছর। ফেব্রুয়ারিতে পরীক্ষা দিছি, মার্চও কোনো মেডিকেলে পরীক্ষা হয়েছে। তো সেই জায়গাতে স্যার নভেম্বরে তো না কোনোভাবে না না, পসিবল। না না, নভেম্বরে হবেই না। যাক, দেখা যাক এরা কি করে ডিন অফিস। আচ্ছা, আমরা একটু আলোচনায় আসি। হার্নিয়া আর কতদিন আলোচনা করবো? আচ্ছা, ভেন্ট্রাল হার্নিয়া নাম শুনছো নাকি? ভেন্ট্রাল হার্নিয়া। স্যার নাম তো শুনছিলাম, থার্ড ইয়ারে হ্যাঁ, পড়াইছিলেন মনে হয়, বা ম্যাম পড়াইছিল। অ্যাকচুয়ালি ভেন্ট্রাল হার্নিয়া যেটা ব্রডলি যেটা বোঝা যায় যে অ্যাবডোমিনাল ওয়ালের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে যে হার্নিয়াটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল হার্নিয়া। তবে এটার সাথে আবার এক্সক্লুড করা হয়েছে ইঙ্গুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া। যদিও এটা অ্যাবডোমিনাল পার্ট, ইঙ্গুইনাল রিজন, ফিমোরাল রিজন, ফিমোরাল রিং, দিস পার্ট অফ অ্যাবডোমেন। যদিও অ্যাবডোমেন এবং অ্যান্ট্রিওলি থাকতেছে, তারপরে এটাকে ইনক্লুড করা হয়নি। তাহলে ভেন্ট্রাল হার্নিয়া অ্যাকচুয়ালি ইনক্লুড হয় কোন কোন? এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, তারপর আবার লাম্বার হার্নিয়া। এটা যদিও ভেন্ট্রাল দিকে না, এটা একটু ল্যাটারাল সাইডে দেওয়া হচ্ছে, কিন্তু এটাকে আবার ইনক্লুড করেছেন ভেন্ট্রাল হার্নিয়ার মধ্যে। তাহলে ভেন্ট্রাল হার্নিয়া যদি বলা হয়, সেটা কি কি এক্সাম্পল দিলে, যদি বলা হয় give some example of ventral hernia: epigastric hernia, umbilical hernia, para-umbilical hernia, incisional hernia, তারপরে আরো কিছু রেয়ার টাইপ আছে স্পাইজেলিয়ান হার্নিয়া এবং লাম্বার হার্নিয়া। দিস আর অ্যাকচুয়ালি এক্সাম্পল অফ ভেন্ট্রাল হার্নিয়া। ঠিক আছে, আমরা এটা নিয়ে আর বেশি ইয়ে করবো না। তো হার্নিয়ার, আচ্ছা, আম্বিলিকাসে কিছু কয়েকটা কন্ডিশন নিয়ে আমরা একটু কথা বলি। আজকে আবার মিটিং আছে তোমাদের জন্য, সেটার জন্য আমাকে একটু আগে বের হয়ে যেতে হবে। আচ্ছা, আম্বিলিকাস, যদি তোমাকে একটা শর্ট নোট আসে
প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ আম্বিলিকাস জাস্ট ব্রডলি দুই একটা বলতে পারবা কি হয়? এই নিতাই নিতাই হ্যাঁ বলো তো কি হয় আম্বিলিকাসে? একটা তো বলতে পারো আম্বিলিকাল হার্নিয়া। স্যার হার্নিয়া। হ্যাঁ আম্বিলিকাল হার্নিয়া, প্যারা আম্বিলিকাল হার্নিয়া। তাহলে এই আম্বিলিকাল হার্নিয়া অ্যাকচুয়ালি এইখানে এই হার্নিয়েশনটা ছোট বাচ্চাদের দেখবে অনেক প্রচুর পাওয়া যায় যে আম্বিলিকাল প্রোট্রুশন, এদের আম্বিলিকাল যে স্কার্টটা সেই স্কার্টটা অ্যাডিকুয়েটলি হিল হয় না, সো দেয়ার মে বি গ্যাপ এন্ড আম্বিলিকাল হার্নিয়া। বাট বাচ্চাদের অ্যাডভান্টেজটা হচ্ছে after 3 years most of the umbilical hernia disappear, এবং এটা 2 বছর 3 বছর পরে দেখা যায় যে আম্বিলিকাল হার্নিয়া যদি থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে সেটা ওই আম্বিলিকাল স্কারটা এবং ওভারল্যাপিং যেটা আম্বিলিকাল সিকাট্রিক্স সেটা অ্যাডিকুয়েটলি ওভারল্যাপ হয় এবং এটা হার্নিয়াটা আর থাকে না। বুঝতে পারছো? সো তার মানে বাচ্চাদের আম্বিলিকাল হার্নিয়া হলে সেটা নিয়ে অতটা ওরিড হওয়ার কিছু নাই, এটা স্পন্টেনিয়াসলি মে heal that defect and hernia disappear. But hernia that persists for more than 3 years actually এটা আর spontaneous healing হয় না। So in that case এটা সার্জিক্যাল প্রসিডিউর লাগতে পারে। তাহলে আর থাকে অ্যাডাল্ট হার্নিয়া, অ্যাডাল্ট আম্বিলিকাল হার্নিয়া। তোমরা জানো যে আম্বিলিকাস একটা পোর্ট অফ এন্ট্রি ইন ফিটাল লাইফ, ঠিক আছে? এখানে আম্বিলিকাসের সাথে প্লাসেন্টার কানেকশন থাকে। সো এখানে একটা এক্সিট পয়েন্ট, সো আমরা বলছিলাম যে অ্যানাটমিক্যাল যে সাইড হার্নিয়া হওয়ার যে সাইড দ্যাট ইজ এন্ট্রি এন্ড এক্সিট পয়েন্ট, এটা উইড পয়েন্ট এবং সেখান দিয়ে হার্নিয়া হতে পারে। এটা একটা। আরেকটা হলো এই আম্বিলিকাসটা যখন আম্বিলিকাল কর্ড যখন কেটে ফেলা হয় তারপরে এখানে স্কার টিস্যু ফর্মেশন হয়। যেখানে স্কার টিস্যু সেখানেই একটা তোমরা জানো যে একটা পারফেক্টলি হিলড একটা উন্ড, এটা যদি ওয়েল হিলড হয় তারপরেও সেটার প্রিভিয়াস যে নর্মাল যে স্ট্রেংথ সেটার অনলি 70% থাকে। বুঝতে পারছো? পারফেক্টলি হিলড উন্ড, ইভেন পারফেক্টলি হিলড উন্ড হ্যাজ about 70% of its normal strength. তার মানে যেখানে স্কার টিস্যু সেখানেই কিছু উইকনেস থাকে। সো এই দুইটা কারণে, এবং এর সাথে আবার দেখা যায় যে আম্বিলিকাল অ্যাডাল্ট আর আম্বিলিকাল হার্নিয়া যেটা, এটা তার তো জন্মের সময় ছিল না, পরবর্তীতে হয়েছে। সো কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার যদি রেজিস্ট হয় তখন এখান থেকে এই উইক পয়েন্ট দিয়ে হার্নিয়েশন হয়ে যেতে পারে। তো এটা হলো অ্যাডাল্ট হার্নিয়া। তো অ্যাডাল্ট হার্নিয়ার আমরা ম্যানেজমেন্ট আর এখন আর বলবো না, সেদিন তো বলছি যে হার্নিওটমি, এখানে হার্নিওটমি লাগে না, বাট মেশ রিপেয়ার, মেশ সম্পর্কে আমরা সেদিন অনেক কথাবার্তা বলছি, আজকে আর মেশ রিপেয়ার নিয়ে কিছু বলবো না। তাহলে আম্বিলিকাল হার্নিয়া আর প্যারা আম্বিলিকাল হার্নিয়া অ্যাকচুয়ালি এখানে ক্লোজ টু আম্বিলিকাস, এবং এই প্যারা আম্বিলিকাল হার্নিয়ার যেটা হয় এখানে ডাইরেক্টলি নট থ্রু দা আম্বিলিকাস বাট নিয়ার বাই। সো এখানে একটা ক্রিসেন্ট শেপ একটা গ্যাপ থাকে, এবং এই ক্রিসেন্ট শেপ গ্যাপ থাকার জন্য এটার যে ওপেনিংটা সেই ওপেনিংটা ন্যারো থাকে এবং কনস্ট্রিক্টেড থাকে। সো এইখানে প্যারাম্বিলিকাল হার্নিয়াতে পেশেন্টের চান্স অফ স্ট্রাঙ্গুলেশন ইজ ভেরি হাই, বাট আম্বিলিকাল হার্নিয়াতে চান্স অফ স্ট্রাঙ্গুলেশনটা অতটা বেশি থাকে না, কারণ এখানে ওপেনিংটা একটু ওয়াইড থাকে। ঠিক আছে? আর এইখানে আর হার্নিয়া নিয়ে আর তেমন কিছু বলবো না। আর কি কন্ডিশন হয় আম্বিলিকাসে? খুব কমন কিছু কিছু কন্ডিশন পাওয়া যায়। একটা ইনফেকশন, মেবি অ্যাকিউট ইনফেকশন, মেবি ক্রনিক ইনফেকশন। সো এই অ্যাকিউট ইনফেকশন বা ক্রনিক ইনফেকশন এটা অ্যাকচুয়ালি হয় দোজ হু আর আনহাইজিনিক। আম্বিলিকাস তোমরা জানো একটা ডিপ্রেসড এরিয়া, সো এনি শেডিং অফ দ্য স্কিন স্কেলস that may accumulate in the umbilicus, and so organism may overgrowth, and if not maintain hygiene properly, that so there may be chance of infection, umbilical sepsis.
ঠিক আছে। আরেকটা হলো আম্বিলিক্যাল, এই ক্রনিক ইনফেকশন হওয়ার জন্য অনেক সময় আম্বিলিক্যাল গ্রানুলোমাও হতে পারে। এটা বাচ্চাদের বেশি হয়, বাট অ্যাডাল্টেও হতে পারে। ঠিক আছে। আর কি হতে পারে, এই ইনফেকশনটা অ্যাকচুয়ালি অনেক টাইপের, স্কিন টাইপ অফ ইনফেকশন হতে পারে। এবং আচ্ছা, আমরা আর একটা যেটা কন্ডিশন হয়, তোমরা জানো যে আম্বিলিকাস এমন একটা সাইট, এই সাইটের সাথে কমিউনিকেট থাকে ইন্টারনালি ফ্রম লিভার, ফ্রম ইউরিনারি ব্লাডার। ঠিক আছে। লিভার এবং ইউরিনারি ব্লাডারের সাথে কিভাবে কমিউনিকেট থাকে, লিভার তোমরা জানো যে ফালসিফর্ম লিগামেন্ট, এটা আস্তে 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 নিচের দিকে এসে নিয়ার টু আম্বিলিকাস এটা শেষ হচ্ছে। ঠিক আছে। আবার ব্লাডারের সাথে এটা একটা কমিউনিকেশন থাকে, যে ব্লাডার, ইউরিনারি ব্লাডারের যে কভারিং, যে কভারিংটা থাকে, সেই কভারিংটা এক্সটেনশন করে করে এই আম্বিলিকাস পর্যন্ত আসে। এবং এইটার প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্ট হলো যে দেয়ার ইজ লিম্ফেটিক কানেকশন। বুঝতে পারছো? সো আম্বিলিকাস থেকে অনেক সময় ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো ম্যালিগনেন্সি যদি থাকে, সেই ম্যালিগনেন্সির ডিপোজিট হতে পারে অ্যাট দ্য আম্বিলিকাস, যেটা তোমরা পেয়ে থাকবা স্টমাকের, যে বলে যে সিস্টার জোসেফ নোডুল, এই নামটা শুনছো কখনো? সিস্টার জোসেফ নোডুল, অ্যাকচুয়ালি সিস্টার জোসেফ উনি সিস্টার ছিলেন, সে একজন ইন্ট্রা ম্যালিগনেন্সি, সম্ভবত এটা কার্সিনোমা অফ দ্য স্টমাক ছিল, সেই পেশেন্টকে সে কেয়ার করতো। এবং তাকে কেয়ার করার সময় সে ফার্স্ট নোটিস দ্যাট দেয়ার ইজ এ নোডুল ইন দ্য আম্বিলিকাস, এবং পরবর্তীতে সেটাকে ইনভেস্টিগেট করে দেখা গেছে এটা অ্যাকচুয়ালি মেটাস্টেটিক ডিপোজিট। সো মেটাস্টেটিক ডিপোজিট মে ইন দ্য আম্বিলিকাস, এবং এটা পাওয়া যায়, বেশ ভালোই পাওয়া যায়। সো তার নামের থেকে ওটাকে নাম করা ছিল সিস্টার জোসেফ নোডুল। হ্যামিল্টন বেলিতে ছবি আছে। আর কি বলে, বেলেনাসে আছে কিনা, নতুন বেলেনাস আছে কিনা জানি না, হ্যামিল্টন বেলিতে একটা ছবি আছে সুন্দর, সিস্টার জোসেফ নোডুল। ঠিক আছে। সো তাহলে এইখানে কিভাবে আসলো এই মেটাস্টেটিক ডিপোজিট? এই যে একটা হলো লিভারের থেকে ফালসিফর্ম লিগামেন্ট অ্যাটাচড নিয়ারবাই আম্বিলিকাস, এবং এখানে দেয়ার ইজ লিম্ফেটিক চ্যানেল। সো any metastasis to the lymphatic hepatic that may permeate through lymphatics to the umbilicus, that patient may present with a nodule in that case. So in the intra-abdominal malignancy, that directly may spread to the umbilicus, and in that case patient may present with nodule in the umbilicus. সো আম্বিলিকাসে আর একটা কন্ডিশন, তোমরা এটলিস্ট এই নামটা মনে রাখো, সিস্টার জোসেফ নোডুল। ঠিক আছে। আর কি কন্ডিশন হতে পারে আম্বিলিকাসে? আম্বিলিক্যাল ডিসচার্জ, আম্বিলিক্যাল ফিস্টুলা। তোমরা জানো যে আম্বিলিকাসে এই যে যেটা কানেকশন থাকতেছে, এটা একটা কানেকশন থেকে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, তাই তো? নামটা কি মনে আছে তোমাদের? ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। Yes sir. আচ্ছা, এই ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্টটা অ্যাকচুয়ালি ইন্টেস্টাইনের সাথে আম্বিলিকাসের কমিউনিকেশন থাকে, যেটা প্লাসেন্টার সাথে কানেকশন থাকে। তাহলে দেখো এইটার ফেট কি হয়, আলটিমেট ফেট অফ ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, মোস্টলি এটা অবলিটারেটেড এন্ড এই নিতাই নিতাই এই নিতাই গরমে তাহলে mostly this vital intestinal tract become obliterated and vanish, সেটা obliteration হয়ে ভ্যানিশ হয়ে যেতে পারে।
ঠিক আছে। আর কি হতে পারে, এটা যে তোমাদের তো মিকাস ডায়াবেটিকুলাম মনে আছে তাই তো? অ্যাকচুয়ালি intestinal end of this vital intestinal duct may persist as mucus diverticulum, ঠিক আছে? বুঝতে পারছো? আরেকটা হতে পারে যে umbilical end of the vital intestinal duct may patent, umbilical end এর কাছে এসে সেই পোরশনটা প্যাটেন্ট থাকতে পারে। তখন কি হবে, যদি প্যাটেন্ট থাকে সেখান থেকে একটু একটু করে ডিসচার্জ হতে থাকবে, ঠিক আছে? আরেকটা হতে পারে যে দুইটা এন্ড, umbilical end and vital intestinal duct, intestinal end, that two portion is obliterated but middle portion may be patent, and so middle portion actually if there is middle portion patent, this patient may not present with umbilical discharge or umbilical fistula, but patient may present with intestinal obstruction and intermittent abdominal pain নিয়ে patient present করতে পারে, ঠিক আছে? তাহলে আরেকটা প্রেজেন্টেশন হয় যে ভাইটাল ইন্টেস্টাইনাল ফেট, যেটা হয় যে ইট মে পারসিস্ট অ্যাজ এ ব্যান্ড, টোটালি obliterated obliteration but may persist as a band. So if there is a band and there may chance of volvulus along the axis of that band, or one portion may attach to the intestine and may patient present with intestinal obstruction. তাহলে ফেট কি কি হলো, may obliterated and disappear, may intestinal end may persist as mucus diverticulum, and umbilical end may persist, umbilical end may persist and may patient present with discharge through umbilicus, and both end obliterated but middle portion may patent and patient presents with swelling, and patient may also present with intestinal obstruction in various form. One may be axial rotation of intestine along this band. Another one is band. This band may adhere to the intestine and additional intestinal obstruction. Another one, internal herniation, as there is a band and intestine may interest in the gap between in the band and internal herniation. So এই কতগুলি ভাবে পেশেন্ট মে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? আর আর কি হতে পারে আম্বিলিকাল কন্ডিশন? এইটাই। আর অ্যাবডোমিনাল ওয়ালের আরেকটা ডেডলি একটা কন্ডিশন থাকে, দ্যাট ইজ, তোমরা নাম হয়তো এটা শোনো নাই, দ্যাট ইজ মেলেনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন। ফনিয়ার্স গ্যাংগ্রিনের নাম শুনছো? তোমরা কি ফনিয়ার্স গ্যাংগ্রিনের নাম শুনছো কখনো? স্যার মনে তো হচ্ছে না। মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা শুনবা। এটা অ্যাকচুয়ালি সিনার্জিস্টিক গ্যাংগ্রিন, এটা তো নাম শুনছো? সিনার্জিস্টিক গ্যাংগ্রিন? আচ্ছা এটা শুনো, সেলুলাইটিস তো শুনছো? ইয়েস স্যার, সেলুলাইটিস শুনছি। অ্যাকচুয়ালি সেলুলাইটিসটা কি? এটা নন সাপোরেটিভ ইনভেসিভ ইনফেকশন অফ টিস্যু, সিম্পলি নন সাপোরেটিভ ইনভেসিভ ইনফেকশন অফ টিস্যু। এটা কি দিয়ে হয়? বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, মোস্টলি ডিউ টু বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, কারণ এখানে হাইলোনেরিক অ্যাসিড রিলিজ করে, যেটা দিয়ে ব্রেকডাউন অফ টিস্যু লিঙ্ক, যে ইন্টারলিঙ্কিং থাকে সেটাকে ব্রেকডাউন করে এবং স্প্রেড করে, ইনফেকশনটাকে র্যাপিডলি স্প্রেড করে, ঠিক আছে? তো এই যে অ্যাকচুয়ালি এটা সেলুলাইটিসেরই একটা complication, that is এখানে synergistic means more than one organism acts for spreading of infection. এখানে more than one organism থাকে এবং এই কয়েকটা অর্গানিজম মিলে যখন তাদের যুদ্ধ ঘোষণা করে তখন সেটা more rapidly spread and more rapidly deteriorate patient's condition and organ function. এটাই হলো synergistic gangrene। এই synergistic gangrene-টা বিভিন্ন ফর্মে হতে পারে, দ্যাট ইজ নেক্রোটাইজিং ফ্যাসাইটিস নিয়ে হতে পারে, ডিপ সেলুলাইটিস নিয়ে হতে পারে। এই ফ্যানটা ছেড়ে দাও না,
গরম লাগতেছে অনেক। নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা অ্যাকচুয়ালি নেক্রোটাইজিং ফাসাইটিস এটা ওয়ান টাইপ অফ cellulitis that is synergistic gangrene। এটা এখানে এই নেক্রোটাইজিং ফাসাইটিস তার মানে এখানে এই ফাসার লেভেলে তোমরা জানো যে রিলেটিভলি লেস ভাস্কুলার ফাসা দেন মাসেল এন্ড আদার যে টিস্যু সেটার চেয়ে ফাসাটা কম্পারেটিভলি লেস ভাস্কুলার। সো এই গ্যাংগ্রিনটা অ্যাকচুয়ালি স্প্রেড করে অ্যালং দিস ফাসা। ক্লোস্ট্রিডিয়াম ওয়েলসের নাম তো শুনছো, গ্যাস গ্যাংগ্রিন হওয়ার যে অর্গানিজম। Yes sir, gas Clostridium oilshake, Clostridium perfringens। Yes sir. Yes sir, wet gangrene। হ্যাঁ, ওয়েট গ্যাংগ্রিন। তো এই যে ওয়েট গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন অ্যাকচুয়ালি ওয়েট গ্যাংগ্রিন একটু অন্য জিনিস। তো এইখানে তার মানে মোর দেন ওয়ান অর্গানিজম দিয়ে স্প্রেড করে ইনফেকশনটা, এবং এই ইনফেকশনটা যখন অ্যাবডোমিনাল ওয়ালে হয় তখন সেটাকে বলে মেলানিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন। এবং এই সিনার্জিস্টিক গ্যাংগ্রিন যখন ইনভলভ ইন দ্য পেরিনিয়াম, স্পেশালি ইন দ্য স্ক্রোটাম, সেটাকে বলে ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। ফর্নিয়ার্স গ্যাংগ্রিন তোমাদের পরীক্ষাতে অনেক আসে, রিটার্নে অনেক আসে, ওটা আমরা পরবর্তীতে একসময় পড়াবো ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। তাহলে এই মেলানিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন দ্যাট ইজ rapidly spreading infection in the tissue of the abdominal wall by more than one organism। এখানে that is streptococci থাকে, staphylococcus এবং intestinal যে অর্গানিজম সেই অর্গানিজম দিয়েও ইনভলভ থাকে in the synergistic gangrene। So there is rapid spreading। Actually এখানে rapid spreading হওয়ার তোমরা জানো যে সেলুলাইটিসে নন সাপ্রেটিভ ইনভেসিভ ইনফেকশন, তার মানে এখানে ইনফেকশনের ইনভেশন হচ্ছে বাই হায়ালুরোনিক। এটা হায়ালুরোনিডেজ দিয়ে ব্রেকডাউন করে লিঙ্কিং এন্ড দেন স্প্রেড। সিনার্জিস্টিক গ্যাংগ্রেনে এই ক্রাইটেরিয়ার সাথে আরো একটা ক্রাইটেরিয়া থাকে যে এখানে ভ্যাসেল যে থাকে, ক্যাপিলারি এবং মাইক্রো ভ্যাসেল যেগুলি থাকে, সেই ভ্যাসেলগুলিকে থ্রম্বোসিস হয়ে যায়। ভ্যাসেলগুলো যখন থ্রম্বোসিস হবে তখন হাইপোক্সিয়া হবে, অ্যানোক্সিয়া হবে এবং মোর র্যাপিডলি স্প্রেডিং অফ দ্য ইনফেকশন। সো দেখা যাবে আজকে, এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সিনার্জিস্টিক গ্যাংগ্রিনের, সেটা ফর্নিয়ার্স গ্যাংগ্রিন হোক, মেলানিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন হোক, এখানে তুমি অ্যাপারেন্টলি যে জায়গাটা তুমি দেখতেছো যে ইনফ্লাম, অ্যাকচুয়ালি তুমি যতটুকু দেখতেছো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ মোর দ্যান দ্যাট, বিয়ন্ড ইউর ভিজুয়াল লিমিট। তুমি যতটুকু দেখতেছো তার চেয়ে এটা আরো বেশি এরিয়া নিয়ে এটা ইনফেকশন স্প্রেড অলরেডি করে গেছে। ঠিক আছে, সো পেশেন্ট গুলিকে অ্যাকচুয়ালি যেটা করতে হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, মাল্টিপল অ্যান্টিবায়োটিক, হাইপারবেরিক অক্সিজেন, তার মানে এই পেশেন্টকে 100% অক্সিজেন সাপ্লাই দিতে হয়। কারণ যে আমরা একটা বললাম যে হাইপোক্সিয়া হয়, টিস্যু হাইপোক্সিয়া হয়, যেখানে টিস্যু হাইপোক্সিয়া সেখানে ইনফেকশনটা মোর র্যাপিডলি স্প্রেড করে, হাইপারবেরিক অক্সিজেন দিতে হয়। আর একটা হলো মোস্ট ইম্পর্টেন্টলি দ্যাট ইজ debridement and excision of necrotic tissue। ঠিক আছে, debridement and excision of necrotic tissue, যতটুকু নেক্রোসিস হয়েছে সেটাকে খুব র্যাপিডলি, তোমাকে যে এতখানি কেটে ফেললে কি হবে না হবে সেটার চিন্তা করে আগে। তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, ফার্স্ট টু সেভ দ্য পেশেন্টকে সেভ করতে হবে। আদারওয়াইজ এই পেশেন্টের এত বেশি স্প্রেড করবে ইনফেকশন, দ্যাট পেশেন্ট ইফ নট কন্ট্রোলড অ্যাডিকুয়েটলি, this patient will die from multiple sepsis and multiple organ failure। সো সেটাকে অ্যাভয়েড করার জন্য সেটাকে হতে দেওয়া যাবে না, সেই কারণেই পেশেন্টকে এই debridement and excision করতে হয়। পরবর্তীতে যখন পেশেন্ট ইমপ্রুভ করবে তখন রিকনস্ট্রাকশন, এবং কখনো কখনো পেশেন্টকে অর্গান সাপোর্ট দেওয়া লাগে ডিউ টু সেপসিস, systemic inflammatory response SIRS, যেটা systemic inflammatory response syndrome and multiple organ dysfunction syndrome। এটাকে আবার কন্ট্রোল করার জন্য পেশেন্টকে অর্গান সাপোর্ট দেওয়া লাগতে পারে। ঠিক আছে, তাহলে আর কি থাকে অ্যাবডোমিনাল ওয়ালে? অ্যাবডোমিনাল ওয়ালে অ্যাকচুয়ালি এরপরে যা তোমাদের জন্য আমার মনে হয় না দরকার আছে,
টিউমার অ্যাবডোমিনাল ওয়াল তোমরা জানো যে এখানে থাকে কি শুধু মাসেল ফাসা, এই তো, এছাড়া তো কিছুই নেই। সো যদি টিউমার হয় তাহলে সেটা হবে সার্কোমা, ম্যালিগন্যান্সিস হবে সার্কোমা, প্রাইমারি ম্যালিগন্যান্সি হলো সার্কোমা। আরেকটা রেয়ার টাইপ অফ ম্যালিগন্যান্সি হয়, দ্যাট ইজ ডেজময়েড টিউমার। আচ্ছা, ডেজময়েড টিউমার, অ্যাকচুয়ালি এই ডেজময়েড টিউমারটা হয় আর্কিউট লাইন, জানো যে আর্কিউট লাইন একটা আছে লোয়ার অ্যাবডোমেনে, সেই আর্কিউট লাইনের ওই জায়গাটাতেই এটা বেশি হয়। এটা অনেক কারণ আছে, জাস্ট নামটা শুনে মনে রাখবে, ডেজময়েড টিউমার। ঠিক আছে, অ্যাবডোমিনাল ওয়াল আমরা আজকে শেষ করব, এরপরে অ্যাবডোমিনাল ওয়াল নিয়ে আর কথা বলবো, অনেক কথা বলছি এটা নিয়ে। যে বেলালাসের ছবি আছে, সিস্টার জোসেফ নোডুল, তোমরা একটু ছবিটা দেখে নিও। সেখানে নোডুল, জি স্যার। স্যার স্লাইডস দেখায় পড়াইলে স্যার বেশি ইয়া হবে, ইজি হয় স্যার আমাদের জন্য। এদের ইজি হয়, ঠিক আছে। সার্জারিতে তো স্যার সবাই তো স্লাইডস দেখায় পড়ায়। তার মানে এই যে তোমাদের এইখান থেকে সরাসরি নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে আমার জন্য ইজি হতো। আমি তো ভাবতেছি তোমাদের ক্লাস কবে সামনাসামনি নিব, সেই আশায় বসে আছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা স্লাইড দেখায় তারপর করব। হ্যাঁ, অফ করে নে তো, আসলে না কেন এটা চলে গেল? परसेंटेज सर। আচ্ছা, আমার আবার মিটিং আছে, তাহলে নেক্সট ক্লাস আমরা পেরিটনিয়াম নিতে, নেক্সট ক্লাস একটু স্লাইড দিয়ে দিও তো, স্লাইড দেখে হবে। থ্যাংক ইউ স্যার। মিটিং আছে তো আগে আগে বেরিয়ে যেতে হবে। পার্সেন্টেজটা দেও। রোল নাম্বার 1, রোল নাম্বার 1, রোল নাম্বার 2,